চেঙ্গিস খান মানে মঙ্গোলরা প্রায় ১৫০ বছরেরও বেশি সময়ে পুরা পৃথিবীর প্রায় ৪ থেকে ৬ কোটি মানুষকে মেরে ফেলছিল। মঙ্গোলরা যা বাগদাদ আক্রমণ করছে, আর এর কারণে আব্বাসীয় খিলাফতের পতন হয়, শেষ হয় ইসলামের স্বর্ণযুগের। মানুষ মারার পাশাপাশি মঙ্গোলরা সেই জায়গায় কোনো লাইব্রেরি থাকলে, জ্ঞান বিজ্ঞান কিংবা সাংস্কৃতিক কার্যক্রমের কিছু থাকলে ওইগুলোও একদম ধ্বংস করে ফেলতো। বাগদাদে যেই জ্ঞানের ভান্ডার বাইতুল হিকমা ছিল, মঙ্গোলরা বাগদাদ আক্রমণ করার কারণে এই বাইতুল হিকমার বইয়ের কালিতে আব্বাসীয় প্রাসাদের পাশে থাকা টাইগ্রিস নদীর পানি কালো হয়ে যায়। এই পরাক্রমশালী মঙ্গোলদের একদম পিক টাইমে ভারতবর্ষের একজন মুসলিম সুলতান এই মঙ্গোলদেরকে ঠেকাই দিছিলেন, তাও একবার না ৬ বার। এই লোকটার নাম আলাউদ্দিন খিলজি। মৃত্যুর প্রায় ৭০০ বছর পরেও বলিউডে যাকে নিয়ে মুভি বানানো হয়েছে, ২০১৮ সালে রিলিজ হওয়া পদ্মাবত মুভিতে রণবীর সিং এর মাধ্যমে দর্শক দেখছিল আলাউদ্দিন খিলজিকে। কিন্তু বলিউডের অনেক মুভিতে তো গল্পের গরু আকাশে ওড়ে, তাই মনে আপনার প্রশ্ন জাগতে পারে আলাউদ্দিন খিলজি কি আসলেই এত খারাপ একটা লোক ছিল, যিনি কিনা ভয়ঙ্কর, নির্দয়, নিষ্ঠুর, মাদকাসক্ত আর বাইসেক্সুয়াল ছিলেন? উনি কি আসলেই রানী পদ্মাবতীর জন্য চিতর আক্রমণ করছিলেন? তার বিশ্বাসঘাতকতার কাহিনীগুলার সত্যতা কতটুকু? এই সবগুলো বিষয় ব্যাখ্যা করেই আমরা আজকের এই ভিডিওতে আলাউদ্দিন খিলজিকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি, এই যে খিলজি সাম্রাজ্যটা, এটা বানাইছিলেন এই আলাউদ্দিন খিলজির চাচা জালালউদ্দিন খিলজি। প্রশ্ন করতে পারেন, এই ভারতবর্ষের ক্ষমতায় বা দিল্লির সিংহাসনে এর আগে তাইলে কারা ছিল? ১২০৬ থেকে ১২৯০ সাল শাসন করত মামলুকরা। আর এই মামলুক সাম্রাজ্যেরই একজন সেনা অফিসার ছিলেন আলাউদ্দিন খিলজির চাচা জালালউদ্দিন খিলজি। তো এখন ঘটনা হইল, মামলুক সাম্রাজ্যের শেষ একজন সুলতান ছিলেন, নাম হইতেছে মুইজউদ্দিন কাইকাবাদ। ওই একটা সময় মরে গেছে। রাজা যদি মরে তার ছেলে সিংহাসনে বসে, এটাই তো নিয়ম। কিন্তু ওর ছেলে আবার একেবারে শিশু সন্তান ছিল। শিশু সন্তান হইলেও তখন রাজ দরবারে যে এলিটরা ছিল, উপদেষ্টা টাইপের মানুষরা, ওরা এই বাচ্চাটারেই, যার নাম শামসুদ্দিন কায়ুমার্স, ওকেই সুলতান হিসেবে ঘোষণা করে। পরিস্থিতি তো এখন ঘোলা, আর জালালউদ্দিন খিলজি এই জায়গাটাতেই একটা সুযোগ দেখছেন। উনি এইখানে একটা কু কইরা বসেন, যেমনটা সেনাবাহিনীর কু হয়, দেখছেনই তো আপনারা। এই কুয়ের মাধ্যমে সেই সময়ের ৫ বছরের শিশু শামসুদ্দিন কায়ুমার্সকে উনি দুনিয়া থেকে সরাই ফেলেন, সাথে সাথে দখল করে নেন সিংহাসনও। মামলুক সাম্রাজ্য শেষ হয়ে গেল, শুরু হইল খিলজি সাম্রাজ্যের শাসন এই ভারতবর্ষের মধ্যে। আর এই সাম্রাজ্যেরই অনেকের মতে সর্বশ্রেষ্ঠ শাসক হইতেছেন দ্বিতীয় সুলতান আলাউদ্দিন খিলজি। ধারণা করা হয় তার জন্ম হইতেছে ১২৬৬ থেকে ৬৭ সালে। ইন্টারেস্টিংলি, তার জন্ম বাংলার বীরভূম অঞ্চলে। পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগের এই জেলা রাজশাহী থেকে খুব একটা দূরে না। আলাউদ্দিন খিলজির নাম জন্মের পরে কিন্তু আলাউদ্দিন খিলজি ছিল না, ওর নাম ছিল আলী গুরশাস। ওর বাপের নাম ছিল শিহাবুদ্দিন মাসুদ। তাইলে এতক্ষণ তো আলোচনা শুনলেন, বলেন তো শিহাবুদ্দিন মাসুদ আর জালালউদ্দিন খিলজির মধ্যে সম্পর্ক কি? বুঝতেই পারতেছেন, এরা দুইজন ভাই ছিল। জালালউদ্দিন খিলজির বড় ভাই ছিল আলাউদ্দিন খিলজির বাপ। যেটাই হোক, এত মাথা গরম করা দরকার নাই। আলাউদ্দিন খিলজির বাপ মারা গেছে আরো আগেই। পরে এই আলী গুরশাস আমাদের আলাউদ্দিন খিলজি চাচা জালালউদ্দিনের কাছেই বড় হয়েছিলেন। এই জালালউদ্দিনের মেয়েরা ছিল আলাউদ্দিন খিলজি, তার ছোট ভাই আলমাস বেগ। ওরা জালালউদ্দিনের মেয়েদেরকে বিয়ে করছিলেন। আলাউদ্দিনের স্ত্রীর নাম ছিল মালিকা-ই জাহান, যার অর্থ দুনিয়ার রানী। কি রয়্যাল একটা নাম। যাই হোক, মামলুকদেরকে তো সরায় ফেলছে জালালউদ্দিন খিলজি, উনি এখন দিল্লির সুলতান। আলাউদ্দিন খিলজিকে উনি একটা কাজ দিচ্ছেন, উনাকে আমির-ই তুজক হিসেবে নিয়োগ দিচ্ছেন, মানে রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রধান দায়িত্ব আলাউদ্দিন খিলজির হাতে। ১২৯১ সালে চাচার সামনে আলাউদ্দিন খিলজি তার একটা প্রতিভা দেখান। ভারতের উত্তর প্রদেশের একটা জায়গা কারা রাজ্য, ওইখানকার গভর্নর মালিক চাজ্জু একটা বিদ্রোহ করে বসেন। এন্ড এইটা দমন করতে আলাউদ্দিন খিলজি অনেক বড় একটা রোল প্লে করেন। জালালউদ্দিন খিলজি তো খুশি হয়ে গেছে আর বলছে, ঠিক আছে ভাতিজা আলাউদ্দিন খিলজি, তুমি এখন এইখানকার গভর্নর হিসেবে থাকো। ঠিক আছে, খুব ভালো কথা, আলাউদ্দিন খিলজি গভর্নর হিসেবে বসছে। কিন্তু তখনই কারার রাজ দরবারের যে আমির, এলিট মানুষরা ছিল, ওরা আলাউদ্দিন খিলজিরে ফুসলাইতে থাকে, তুমি দিল্লির সিংহাসন দখল করতে যাও না কেন? আলাউদ্দিন খিলজিও চিন্তা করতেছে, তখন তোর নাম আবার ছিল আলী গুরশাস,
চিন্তা করতে করতে অয় ভাবলো যে না, দিল্লিতে তো আমি আক্রমণ করতে পারি চাইলে, হুদাই আমি ছোট একটা রাজ্যের সুলতান হয়ে কেন থাকবো, পুরা ভারতবর্ষের সুলতান হই না কেন। এই প্ল্যানের অংশ হিসাবে 1296 সালে উনি দেবগিরি আক্রমণ করেন, কারণ দিল্লির সিংহাসন দখল করতে চাইলে তো আপনার ফার্স্ট একটা ব্যাকআপ লাগবে, সেনাবাহিনী লাগবে। এত বড় সেনাবাহিনী মেনটেন করতে টাকা পয়সাও জোগাড় করতে হবে। দেবগিরি আক্রমণ করলে সেইখান থেকে যে ধনরত্ন পাবো সেইটা দিয়ে এই সব কিছু ম্যানেজ হয়ে যাবে, এটাই ছিল আলাউদ্দিন খিলজির প্ল্যান। দেবগিরি বর্তমানে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে অবস্থিত। যাই হোক, দেবগিরি থেকে আলাউদ্দিন খিলজি অনেক ধনরত্ন লুট করতে পারছিলেন। এখন এই যে বিরাট লুট হইল, এইটার খবর তো আসল সুলতান জালালউদ্দিন খিলজির কানে গেছে। ওর মনে হয় বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল, উনি গোয়ালিয়রে চলে আসছেন আর ভাবছেন আলাউদ্দিন খিলজি বুঝি এই এত সব মাল সামান ওর কাছে প্রেজেন্ট করে ওর একটা ট্রিবিউট দিবে, অনার করবে। কিন্তু আলাউদ্দিন খিলজির মনে তো ছিল অন্য ধান্দা। উনি চাচার সাথে দেখা করলেন না, সরাসরি চলে গেলেন কারায়, মানে ওনার নিজের এলাকাতে। জালালউদ্দিনের উপদেষ্টারা ওনারে বলতেছিলেন যে দেখেন, আপনি আপনার ভাতিজার এখানে যায়েন না, খুব খারাপ কিছু হবে, আর ওরে আপনি চান্দেরিতে আটকায় ফেলেন। কিন্তু জালালউদ্দিন অনেক সরল মনা ছিল, বোকাশোকা টাইপের ছিল। ও আলাউদ্দিনরে বিশ্বাস করতেছিল। 1296 সালের 20 জুলাই জালালউদ্দিন সেই আলাউদ্দিনের এলাকা কারার মধ্যে যান। আলাউদ্দিন খিলজি তখন চাচারে দেখছে, একদম সাদর সম্ভাষণ জানাইতেছে, এই ভান কইরা আগায় যায় এন্ড সাথে সাথে চাচারে দুনিয়া থেকে সরায় ফেলায়। কেমন বেইমানি আপনি চিন্তা করেন, অনেকটা গেম অফ থ্রোনস এর রেড ওয়েডিং এপিসোডের মতন কাহিনী হয়ে গেছে। সো জালালউদ্দিন খিলজি এখন আর দুনিয়াতে নাই। এই ফাঁকা জায়গা পূরণ করতে আলী গুরশাস নিজে সুলতান ঘোষণা করলেন আর নাম নিলেন আলাউদ্দিনা ওয়ালদিন মুহাম্মদ শাহ উস সুলতান, বা সংক্ষেপে সুলতান আলাউদ্দিন খিলজি। এই লোকটা দিল্লির সুলতান ছিলেন 1296 থেকে 1316 সাল পর্যন্ত, মানে প্রায় 20 বছর। উনি পুরা ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তারের পথ দেখায় গেছিলেন, এন্ড এইটাই তার সেরা কীর্তি হিসেবে বিবেচনা করা হয়। এক তো ছিল মৌর্য সম্রাট অশোক, আর এই আলাউদ্দিন খিলজি। বলা হয় কেবল এই দুইজন সম্রাটই পুরা হিন্দুস্তানকে এক সুতায় গাঁথতে পারছিলেন। আলাউদ্দিন এত বেশি নগর জয় করছিলেন যে তাকে সিকান্দারে সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত করা হয়েছিল। আবার এমনও বলা হয় আলেকজান্ডারের মতন পুরা বিশ্ব জয় করা তার স্বপ্ন ছিল, আর এই কারণে নিজে সেই উপাধি দিছিল। এখন সুলতান আলাউদ্দিন খিলজিকে ইতিহাসের পাতায় কিংবা মুভির পর্দার মধ্যে একজন ভিলেন হিসেবেই বেশিরভাগ সময় দেখানো হয়। পুরাটা যে মিথ্যা এমন না, তবে হিংস্র আর অত্যাচারী হওয়ার পাশাপাশি তার মনের মধ্যে প্রচন্ড সাহসও ছিল। আর এই সাহসের কারণে মঙ্গলরা ভারতবর্ষের দিকে চোখ তুইলা তাকানোর চিন্তাও করতে পারে নাই। আলাউদ্দিন 6 থেকে 8 বার পরাক্রমশালী এই মঙ্গলদের আক্রমণ ঠেকায় দেন, তাদেরকে পরাজিত করেন। আর ছোট ছোট অনেক হামলাও ছিল। এই জন্য অনেক সময় বলা হয় পুরা ভারতবর্ষ আলাউদ্দিন খিলজির কাছে ঋণী, নাইলে মঙ্গলরা এই জায়গায় প্রচন্ড অত্যাচার চালাইতো। মঙ্গলরা কতটা ভয়াবহ ছিল আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদের। 1216 থেকে 1222 সালের মধ্যে মঙ্গলদের এই চেঙ্গিস খান মধ্য এশিয়ার খোরেজম সাম্রাজ্য দখল করেন। তখন তার সৈন্যরা অর্থনৈতিক আর সাংস্কৃতিকভাবে বিখ্যাত সব শহর, যেমন উজবেকিস্তানের বুখারা ও উরগেঞ্জ, তুর্কমেনিস্তানের মার্ভ, ইরানের নিশাপুর, সবগুলাকে একদম ধ্বংস করে ফেলায়। খোরেজম সাম্রাজ্যের টোটাল জনসংখ্যার 4 ভাগের 1 ভাগে ওরা মাইরাই ফেলায়, মানে প্রায় 17 লক্ষ মানুষ। চিন্তা করেন মঙ্গলরা কি পরিমাণ হিংস্র ছিল। ওরা ভারতবর্ষে ঢুকলে সিমিলার অত্যাচার চালাইতো, মানুষজনদের ধুলায় মিশায় দিত। 1236 থেকে 1240 সালে চেঙ্গিস খানের নাতি বাতো খান নামটা খুবই অদ্ভুত, আবার ইউরোপের রাশিয়াতে অভিযান চালাইছিল, একই রকম অবস্থা করছে। বলা হয় এই আক্রমণের কারণে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়া প্রায় 200 বছর পিছায় গেছিল। কিরকম ভয়াবহ ছিল এই মঙ্গলরা একবার চিন্তা করেন। এখন এই আলাউদ্দিন খিলজির আমলের আগেও মঙ্গলরা ভারতবর্ষে আক্রমণ করছিল, তবে সেইগুলোর কোনোটাই আমি ভারতবর্ষ দখল করব এই নিয়ত করা হয় নাই। 1235 সালে মঙ্গলরা কাশ্মীর দখল করছিল এন্ড দীর্ঘদিন সেইখানে মঙ্গলদের শাসন ছিল। 1241 থেকে 1290 সালের মধ্যে মঙ্গলদের চাঘাতাই খানাত বেশ কয়েকবার ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা চালায়। মেইন পারপাস ছিল জাস্ট নর্মাল লুটতরাজ করা, একেবারে ভারতবর্ষ দখল করে নিব এইটা না। কিন্তু আলাউদ্দিনের সময়ের মঙ্গল আক্রমণটা অনেক ডিফারেন্ট ছিল। 1290 থেকে 1300 সালের মধ্যে মঙ্গলরা পরপর 6 বার ভারতবর্ষ আক্রমণ করে। এর মধ্যে 2 বার তারা দিল্লি দখল করার চেষ্টা করে। বুঝতেছেন এই আক্রমণগুলা ঠেকানো অনেক জরুরি ছিল, যেটা আলাউদ্দিন খিলজি করছিলেন এন্ড নিজের একটা খুবই শক্ত জায়গা বানায় ফেলছিলেন। এখন
এখন চলেন শুনি রানী পদ্মাবতী আর আলাউদ্দিন খিলজির কাহিনী কতটুকু সত্য আর কতটুকু মিথ। আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ হইতেছে হিন্দু রমণী পদ্মিনী বা পদ্মাবতীকে হরণ করা। রাজপুতানা অঞ্চল বা আজকের রাজস্থানের ইতিহাস বলে দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রানী পদ্মিনী 16,000 নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিছিলেন, যেরকমটা মুভিতে দেখানো হয়েছিল। মানে খিলজি আমারে ধইরা নিয়ে যাবে, এর চেয়ে আমি 16,000 নারীদের নিয়ে চিতার মধ্যে ঝাঁপ দিব, নিজেরে নিজে শেষ করে ফেলবো, তাও খিলজির হাতে ধরা দিব না। তবে আপনি শুনলে অবাক হইতে পারেন, এই রানী পদ্মাবতী নামে আসলে যে কেউ ছিলই না। কাইন্ড অফ এই চরিত্রটা অনেকগুলা ঘটনা মিলে একটা কাল্পনিক সৃষ্টিও হইতে পারে। রানী কর্ণাবতী নামে একজন ছিলেন, যিনি ছিলেন চিতোরের রাজা মহারাজা সংগ্রাম সিং এর স্ত্রী। 1527 সালে হিন্দু সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে সম্রাট বাবরের একটা লড়াই হয়, যেটা খানুয়ার লড়াই নামে পরিচিত। এই লড়াইয়ে হিন্দুদের সম্মিলিত বাহিনী হাইরা যায়, মহারাজা সংগ্রাম সিং আহত হন, 1528 সালে মারা যান। স্বামী মারা গেছে, এই রানী কর্ণাবতী তার বড় ছেলের হয়ে কয়েক বছর রাজ্য পরিচালনা করেন। 1535 সালে গুজরাটের মুজাফফরীয় সাম্রাজ্যের সুলতান বাহাদুর শাহ মেবার আক্রমণ করলে রানী কর্ণাবতী আর দুর্গের অন্যান্য নারীরা ভয় পেয়ে বিষ খেয়ে নিজেদেরকে নিজেরা শেষ করে ফেলেন। আবার এই কাহিনীটাও প্রচলিত আছে, রানী কর্ণাবতী আর দুর্গের অন্যান্য নারীরা বারুদ ভর্তি ঘরে আগুন জ্বালিয়ে সেইখানে আত্মাহুতি দিছিলেন। আর পদ্মাবতী কাব্যে কিংবা পদ্মাবত সিনেমার মধ্যে দেখানো হয়েছে রাজপুতানার মেবার রাজ্যের রত্না সিমহা বা রত্ন সেন বা রতন সিং এর স্ত্রী ছিলেন রানী পদ্মাবতী। তার রূপের বর্ণনা শুনে আলাউদ্দিন খিলজি মেবার আক্রমণ করেন। পদ্মাবতীকে খিলজি নিজের করে পাইতে চাইছিলেন, আর এই কারণে উনি রাজধানী চিতোর অবরোধ করেন। লম্বা অবরোধের পরে একসময় একটা সন্ধি হয়, আর আলাউদ্দিন চিতোর দুর্গে ঢুকে পদ্মাবতীকে এক ঝলক দেখার সুযোগ পান। তখনই আবার ট্রিক করে রাজা রত্ন সেনকে উনি দিল্লিতে আটক করে নিয়ে আসেন। রত্ন সেন মুক্ত হয়ে আবার ফিরে আসার পরে আলাউদ্দিন চিতোর আবার আক্রমণ করেন। এর মাধ্যমে রত্ন সেন আবার আরেক রাজার সঙ্গে লড়তে গেছিল, ওইখানে সে শেষ হয়ে গেছে। আর এই পরিস্থিতিতে রানী পদ্মাবতী জৌহর পালন করেন, মানে সাথে আরো অনেক নারীকে নিয়ে গায়ে আগুন লাগায় আত্মাহুতি দেন। তো আপনি দেখতে পাইতেছেন চিতোরের 200 বছর আগের আর পরের এই পদ্মাবতী আর কর্ণাবতীর কাহিনীর মধ্যে অনেক মিল আছে। দুইজনের স্বামী যুদ্ধে আহত হয়ে মারা যান, দুইজনেই পরে আগুনে পুড়ে নিজেদেরকে শেষ করে ফেলেন। তাদের দুইজনেরই স্বামীর রাজ্যও ছিল চিতোর। 16 শতকের ইতিহাসবিদ ফারিস্তা বা অন্য মুসলমান ঐতিহাসিকদের কারো কাছ থেকেই পদ্মাবতীর অস্তিত্বের সাক্ষ্য পাওয়া যায় না। নির্ভরযোগ্য হিন্দু ঐতিহাসিক দলিলেও সেই রকম কোনো প্রমাণ নাই। তাই বলা হয় যে রানী পদ্মাবতী আসলে মালিক মোহাম্মদ জায়াসির কাল্পনিক একটা সৃষ্টি। এইটার বিস্তারিত স্ক্রিপ্টের মধ্যে লেখা আছে, আমি এই ভিডিওর স্ক্রিপ্টটা ওপেন করে দিয়েছি যাতে আপনারা সবাই পড়তে পারেন। এখন আলাউদ্দিনের একজন স্লেভ বা দাস জেনারেল ছিলেন নাম মালিক কাফুর। বলা হয় এই মালিক কাফুর ছিলেন তার বাইসেক্সুয়াল পার্টনার। এমন তথ্য প্রথম জানা যায় ইতিহাসের ঘটনা লেখক জিয়াউদ্দিন বারানির লেখা তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে। জিয়াউদ্দিন বারানির লেখার উপর ভিত্তি করে ভারতীয় গবেষক রুথ ভানিতা এবং সেলিম কিদওয়াই বলেন যে আলাউদ্দিন খিলজি বাইসেক্সুয়াল ছিলেন। অবশ্য আরেক ভারতীয় গবেষক আব্রাহাম এরালি বলেন জিয়াউদ্দিন বারানি মালিক কাফুরকে পছন্দই করতেন না, কারণ জাতের দিক থেকে কাফুর তুর্কি ছিলেন না এবং হিন্দু ঘরে জন্ম নিয়েছিলেন। কথাটা ভুল না, কারণ মালিক কাফুরকে 1299 সালে গুজরাট বিজয় করার পর দাস হিসেবে নিয়ে আসা হয়েছিল। এর আগে উনি ছিলেন হিন্দু, পরে উনি মুসলমান হয়েছেন। দেখতে নাকি খুবই হ্যান্ডসাম ছিলেন, বুদ্ধির দিক থেকেও খুবই বিচক্ষণ। সুলতানের সেনাপতি হিসাবে অনেকগুলা লড়াইয়ে অংশ নেন, জিতাও আসেন। ভারতীয় ইতিহাসবিদ বেনারসি প্রসাদ সাক্সেনার মতে আলাউদ্দিন খিলজি এবং মালিক কাফুরের মধ্যে যে গভীর সম্পর্ক ছিল সেটাকে সমকাম বললে ভুল হবে। তার মতে আলাউদ্দিন খিলজির চরিত্রে সমকামিতার কোনো গুণ ছিল না। যেহেতু মালিক কাফুরের পরিবার বা আপনজন বলে কেউ ছিল না, তাই আলাউদ্দিন খিলজি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন। তবে আলাউদ্দিন তার চাচা জালালউদ্দিনের সাথে বেইমানি করে সিংহাসন দখল করছিলেন। অনেক মানুষ নিজের জীবনেই তার কর্মফল পায়, আলাউদ্দিনও সেই রকম ছিলেন। এই মালিক কাফুর, যাকে কিনা আলাউদ্দিন খিলজি এত বিশ্বাস করতেন, এই মালিক কাফুরই শেষ দিনগুলায় আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, যার শেষ পরিণতি হয় সুলতানের মৃত্যু। 1316 সালে এই মালিক কাফুর দুনিয়া থেকে সরায় দেন ইতিহাসের নায়ক বা খলনায়ক এই আলাউদ্দিন খিলজিকে। সবশেষে যদি বলি, আলাউদ্দিন খিলজি ভারতবর্ষকে একটা অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করছিলেন। যেই মঙ্গলরা পুরা বিশ্বের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাইছিল, তারাই 6 বার ভারতবর্ষ থেকে লেজ গুটায় পালায় যেতে বাধ্য হয়েছে।
১৩০৮ সালের পরে মঙ্গোলরা আর ভুলেও হিন্দুস্তানের দিকে তাকানোর সাহস করে নাই। তারা হিন্দুস্তানের সুলতান আলাউদ্দিন খিলজিকে প্রচন্ড ভয় পাইত। তারিক-ই-ফিরোজ শাহীর বর্ণনা অনুযায়ী সুলতানের সেনাপতি মালিক গাজী প্রতি শীতকালে মঙ্গোল সীমান্তে গিয়ে তাদের লড়াইয়ের জন্য আহ্বান করতেন, কিন্তু মঙ্গোলদের কখনোই আর হিন্দুস্তানের দিকে আসার মতন বুকের পাটা হয় নাই। ডেফিনেটলি আলাউদ্দিন খিলজিকে আপনি হেইট করবেন, ভালোবাসবেন, তার আগে হিস্ট্রিটা খুব ভালো মতন জানা দরকার। বলিউডের মুভি অনেক সময় একপাক্ষিক জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারে। সব মিলায় ডেফিনেটলি একটা গ্রে শেডের ক্যারেক্টার ছিলেন এই আলাউদ্দিন খিলজি, কিন্তু তারপরেও মাতৃভূমিকে অসভ্য দস্যুদের অত্যাচার আর লুটপাট থেকে বাঁচাইতে আজকে থেকে ৭০০ বছর পরেও এই ভারতবর্ষের মানুষ ঋণী থাকবে এই দুর্দান্ত সাহসী আর বেপরোয়া সুলতানের প্রতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি এই ধরনের ইতিহাস ভিত্তিক ভিডিও আরো পছন্দ হয়, আমার চ্যানেলে এরকম আরো অনেক ভিডিও আছে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন। সামনে আরো ভিডিও আসবে, দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।